আগের এপিসোডে আমরা দেখেছিলাম হিজু এবং ইয়ানের ম্যারেজ কন্ট্রাক্টের খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। সবাই এতে হিজুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, যেটাতে হিজু অনেক বেশি নার্ভাস হয়ে যায়। তবে ইয়ানোকে নার্ভাস হতে দেখে সেখানে আসে এবং ওর হাত ধরে সবার সামনে থেকে নিয়ে যায়। এবার এই পর্বের শুরুতেই দেখা যায় হিজু এবং ইয়ান ভেতরে চলে আসে। ততক্ষণে সেখানে ডংও চলে এসেছিল। দুজনকে একসাথে হাত ধরাধরি অবস্থায় দেখে ডঙ্গুর একটুও ভালো লাগে না। তখন সেখানে হেজং এবং চৈহুন চলে আসে। ওরা জানায় যে বাইরে অনেক মিডিয়া সাথে রয়্যাল একাডেমির স্টুডেন্টরা ঘিরে রেখেছে, যাওয়ার কোনো উপায়ই নেই। ইয়ানেতে বলে, কোনো ব্যাপার না, আমি ওদের সামনে দিয়ে যাচ্ছি, তোমরা এই সুযোগে হিজুকে নিয়ে এখান থেকে চলে যাও। তবে হিজু ইয়ানকে নিষেধ করে আর বলে, গেলে দুজন একসাথেই যাব। সিন এখানেই কাট হলে দেখা যায় ওরা বাইরে বেরিয়ে আসে। রয়্যাল গার্ডরা ছাতা দিয়ে ওদেরকে ঢেকে রেখেছিল। সমস্ত মিডিয়ার লোক তো হুমড়ি খেয়ে পড়ে আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তবে ছাতার ভিতরে আমরা দেখতে পাই কি, এটা তো হিজু এবং ইয়ান নয়, বরং হেজং এবং চৈহুন। আসলে ওরা হিজু এবং ইয়ান সেজে এই দিকটা সামাল দিচ্ছে, ওদিক থেকে হিজু আর ইয়ান সেখান থেকে চলে যাবে। কোনো মতে গাড়িতে উঠলে ওরা দুজন লক্ষ্য করে ওরা একে অপরের হাত অনেক টাইটলি ধরে আছে। এটাতে দুজনেই একটু অস্বস্তিতে পড়ে যায়। এরপর ওরা প্যালেসে পৌঁছালে সব খবর শুনতে পেরে ম্যাডাম চৈ তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি হিজু এবং ইয়ানের কাছে যেতে যায়। তবে তার আগেই সেখানে রাজমাতা চলে আসে আর জিজ্ঞেস করে হিজু ইয়ান কোথায়। এতে ম্যাডাম চৈ কোনো উত্তর দিতে পারে না, তার সাথে বাকিরাও কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় ডংউ ইয়ান এবং হিজুকে নিজের রয়্যাল কোর্টে নিয়ে এসেছিল। ডংউ ওদেরকে বলে প্যালেসের চারপাশে এখন অনেক মিডিয়ার লোকেরা আছে, তাই ওখানে না গিয়ে এখানে থাকাই আপনাদের জন্য সেফ হবে। হিজু এই সময় সেখানে টিভিতে চলতে থাকা নিউজ দেখতে পায়, যেখানে ওদের এই ম্যারেজ কন্ট্রাক্টের বিষয়ে নানান রং ঢঙের কথা বলা হচ্ছিল, মানে তিলকে তাল করা হচ্ছিল, যেটাতে হিজু এক নজরে ওদিকে তাকিয়ে থাকে এবং ও অনেকটা ভেঙে পড়ে, যেটা ইয়ান লক্ষ্য করে আর হিজুর হাত ধরে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? হিজু কোনো মতে নিজেকে সামলে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ওদেরকে এভাবে দেখে ডঙ্গুর একদমই ভালো লাগছিল না। তো এরপর দুজনকে নিয়ে ডঙ্গু একটু আলোচনায় বসে। ডঙ্গু দুজনকেই জিজ্ঞেস করে, তোমরা কি বিয়ের কন্ট্রাক্ট নিজে থেকে বানিয়েছিলে নাকি অন্য কাউকে দিয়ে বানিয়েছিলে? এতে ওরা দুজনেই বলে, না, ওরা নিজেরাই বানিয়েছিল। ডঙ্গু আবার জিজ্ঞেস করে, তোমাদের এই কন্ট্রাক্টের বিয়ের ব্যাপারে আর কে কে জানতো? ইয়ান বলে, আমার থেকে শুধু চৈহুনি জানতো। হিজু বলে, আমার থেকে হেজং জানতো, আর কেউ না। সব শুনে ডঙ্গু বলে, বিষয়টা আরও জটিল হচ্ছে। আমি রয়্যাল কোর্টের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে এই বিষয়ে কথা বলে তাদের সাথে কোনো লাভ হবে না। ইয়ান রেগে জিজ্ঞেস করে, তার মানে তুমি কি বলতে চাইছো, যে আমরা চুপচাপ বসে থাকবো? ডঙ্গু বলে, এছাড়া কি আর কোনো পথ খোলা আছে? ইয়ান এতে আরও রেগে যায়। ডঙ্গু বলে, রাগ করে লাভ নেই, এখন যদি আপনারা এই বিষয়ে মুখ খোলেন তাহলে 3 বছর পরে কি হবে ভেবে দেখেছেন? 3 বছর পর তো আপনাদের এমনিতেও ডিভোর্স হয়ে যাবে, তখন বিষয়টা আরও বড় হবে। ডঙ্গু ইয়ানকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে সরাসরি গ্যারান্টি দিতে পারবেন যে 3 বছর পর আপনাদের ডিভোর্স হবে না? ইয়ান এতে চুপ হয়ে যায়। ডঙ্গু হিজুকে জিজ্ঞেস করে, তুমি কি পারবে গ্যারান্টি দিতে? হিজু এতে কিছু বলতে পারে না। অন্যদিকে আমরা দায়ং এবং তেজুকে দেখতে পাই, যারাও তো এই নিউজটা নিয়ে অনেক বেশি শকড ছিল। সাথে তেজু তো হিজুর উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। তবে দায়ংয়ের এখনও বিশ্বাস হচ্ছিল না যে হিজু এবং ইয়ানের সম্পর্কগুলো মিথ্যা ছিল। দায়ং বলে, ওরা কত সুন্দর রোমান্টিক একটা কাপল, কিভাবে সিনেমার মতো করে দেয়ালের এপার ওপার থেকে লুকিয়ে দুজন দেখা করে কিস করেছিল, এগুলো কি মিথ্যা? আমার তো মনে হয় না। তেজু ওকে চুপ করতে বলে এবং বলে, আমার আগেই মনে হয়েছিল এই হিজু কোনো না কোনো গড়বড় করেছে। তখনই ওদের ফোনে একের পর এক নোটিফিকেশান আসতে শুরু করে। দুজনেই ফোন খুলে দেখে যে ওদের আত্মীয় স্বজন আছে যারা, এমনকি ওরা যে গ্রুপে অ্যাড আছে সেই গ্রুপের সবাই তো হিজু এবং ইয়ানকে নিয়ে কথা বলছে। এগুলো দেখে ওরা তো আরও বেশি হাইপার হয়ে যায় এবং তাড়াতাড়ি নিউজ খুলে দেখতে থাকে কি হয়েছে। নিউজে তখন বলা হচ্ছিল হিজু এবং ইয়ানের কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে, সাথে এখানে কিং ইউনের জন্মদিনের দিনের আগুনের ঘটনাটাকেও টেনে আনা হয়, যে ওই আগুনের ঘটনায় প্রধান সাসপেক্ট হিসেবে হিজুকে ধরা হয়েছিল এবং ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তবে ইয়ান তখন নাকি হিজুকে বাঁচিয়ে নিয়েছে
নিউজে আরও বলা হচ্ছিল যে কিং ইউনের জন্মদিনের দিন যে আগুনের ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় হয়তো হিজু এবং ইয়ান দুজনেই জড়িত। না হলে সেদিন ইয়ান কেন হিজুকে সাহায্য করতে গেল? কেউ কেউ ধারণা করছে ওদের এই ম্যারেজ কন্ট্রাক্ট বিষয়টাও এই প্ল্যানের সাথেই জড়িত আছে। হিজু এবং ইয়ানও তখন রয়্যাল কোর্টে বসে এই নিউজগুলো দেখছিল। হিজু তো এগুলো দেখে একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। ইয়ান তখন বিরক্ত হয়ে টিভিটা বন্ধ করে দেয় এবং হিজুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? হিজু বলে, আমার তো কোনো সম্মান নেই। যার সম্মান নেই তার কি আবার এতে কোনো যায় আসে? তবে তোমার তো সম্মান আছে, তুমি কি ঠিক আছো? ইয়ান একটু ভেবে বলে, আমি ঠিক নেই, আমি সত্যিই ভয় পেয়েছি। এটা নিয়ে ভয় পেয়েছি যে তোমার কোনো ক্ষতি না হয়ে যায়। এটা শুনে হিজু ওর দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে ডঙ্গু চলে আসে। ডঙ্গু ওদেরকে বলে, প্রাসাদ এখন সেফ আছে, তাই আপনারা এখন প্রাসাদে যেতে পারেন। ইয়ান জিজ্ঞেস করে, তুমি শিওর হয়ে বলছো তো? রিপোর্টারদের কি হলো? ডঙ্গু বলে, সবাই আপাতত চলে গিয়েছে, তারা প্রোটেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ কাল সকালে তারা রাজপ্রাসাদের বাইরে একটা প্রোটেস্ট করতে চলেছে আপনার বিরুদ্ধে। এটা শুনে ইয়ান এবং হিজো দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা রাজমাতাকে দেখতে পাই যেও এই প্রোটেস্টের বিষয়ে খবর পায়। রাজমাতা নিজের দাসীকে জিজ্ঞেস করে, বাবাকে কি খবর দিয়েছো? এতে ওনার দাসী বলে, হ্যাঁ, তিনি কিছুক্ষণের মধ্যে এসে যাবে। রাজমাতা বলে, তাহলে সবাইকে খবর দাও, সমস্ত রাজপরিবার যেন কাউন্সিল হলে উপস্থিত হয়, আমি সবার সাথে কথা বলতে চাই। এদিকে হিজু এবং ইয়ান রাজপ্রাসাদে পৌঁছাতেই হেজং এবং চৈহুন দৌড়ে আসে আর বলে, আপনাদের এখনই কাউন্সিল হলে যেতে হবে। যেটাতে ইয়ান জিজ্ঞেস করে, কেন? হেজং বলে, কারণ রাজমাতা ওখানে সবাইকে ডেকেছে, তিনি কি যেন কথা বলবে। তো ওরা রাজমাতার কথা মতো কাউন্সিল হলে চলে আসে, যেখানে রাজপরিবারের সবাই উপস্থিত ছিল, সাথে মন্ত্রী মিনিস্টার কেউই বাদ ছিল না। ইয়ান বিষয়টা বুঝতে পেরে রাজমাতার কাছে যায় এবং বলে, আমরা বিষয়টিকে পার্সোনালি কথা বলেও ঠিক করতে পারি। তবে রাজমাতা রেগে ওকে ধাবার দেয় এবং চুপ করতে বলে। রাজমাতা বলে, রাজপরিবারের সম্মানটাকে তোমরা তামাশা বানিয়ে ফেলেছ, এত কিছু করার পরও তুমি ক্ষমা পাবে সেটা ভাবলে কি করে? এগুলো বলে রাজমাতা হিজুর দিকে তাকায় এবং বলে, তুমি তো এমনিতেও লো স্ট্যাটাসের একজন, তারপরে ইয়ানকে বিয়ে করেছিলে নিজের স্ট্যাটাস হাই করার জন্য। তুমি আসলেই বোকা, তুমি কি ভেবেছ এজন্য তোমার সম্মান বাড়বে? এগুলো বলেই রাজমাতা ওকে অপমান করছিল। ইয়ানেতে রেগে কিছু বলতে গেলে হিজু ওকে থামায় এবং কিছু বলতে নিষেধ করে। রাজমাতার রেগে চৈহুন এবং হেজংকে বলে, তোমাদের অযোগ্য দুই বস এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। এটা শোনা মাত্র ইয়ান রেগে যায় আর এক মুহূর্ত সেখানে না থেকে গটগট করে হেঁটে যেতে থাকে। হিজু ওর পিছু পিছু চলে যায়। হিজু দেখতে পাই ইয়ান রাগের চোটে নিজের হাতেই আঘাত করেছে, যেটা দেখে ও তো অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং তাড়াতাড়ি ফার্স্ট এড আনতে যায়। তবে ইয়ান ওকে থামিয়ে জড়িয়ে ধরে। ইয়ান বলে, আমি ঠিক আছি, তোমাকে চিন্তা করতে হবে না। হিজু তখন ইয়ানের বুকে মাথা রেখে চুপচাপ থাকে। এরপর আমাদেরকে পরের দিন সকালে সিন দেখানো হয়, যেখানে সকাল সকাল উঠে হেজং তো রেডি হয়ে যাচ্ছিল, কারণ হিজুর বাবা ওকে ডেকেছে। তখন চৈহুনের সাথে ওর দেখা হয়। দুজনেই শকড হয়ে নিউজ দেখতে পাই, কারণ দেশের অবস্থা আরও বেশি খারাপ হয়েছে, সবাই তো প্রোটেস্টে নেমে পড়েছে। এদিকে ডঙ্গুও তখন রাজপ্রাসাদে আসছিল। রাজপ্রাসাদের সামনে জনগণের অনেক ভিড় ছিল, যারা এই বলে প্রোটেস্ট করছিল যে প্রিন্স ইয়ান নাকি রাজ্য দখল করতে চায়, তাই তাকে রাজ্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ প্রিন্স ইয়ান রাজ্য দখল করার জন্য কিং ইউনকে মেরে ফেলার চেষ্টা করেছিল আগুন লাগিয়ে। ডঙ্গু ভেতরে এসে এই বিষয়ে ইয়ানের সাথে কথা বলে। ইয়ান বলে, আমাকে নিয়ে যা ইচ্ছা বলুক, তবে ওরা হিজুকে কেন বলবে? আমার ওয়াইফকে অনেক কথা শুনিয়েছে এমনিতেও। ওরা বলছে আমার ওয়াইফ নাকি বিয়ের দিন সবার অ্যাটেনশন পাওয়ার জন্য অসুস্থ হওয়ার নাটক করছিল। এগুলো নিয়ে ইয়ান তো অনেক বেশি রেগেছিল এবং বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না। যদিও আমাদের বিয়েটা একটা কন্ট্রাক্ট ছিল, তারপরও আমরা মিডিয়ার সামনে যেগুলো দেখিয়েছি সেগুলো মিথ্যা ছিল না, বরং আমরা সত্যি একে অপরের প্রতি অনেক বেশি কনসার্ন। ডঙ্গু বলে, এই বিষয়টা না হয় এগুলো বলেই চাপা দেবেন, কিন্তু অন্য বিষয়টার কি করবেন? সবাই তো বলছে আপনি নাকি কিং ইউনকে মারার চেষ্টা করেছেন রাজ্য দখল করার জন্য। ইয়ান বলে, আর যদি আমি এটা বলি যে সত্যি আমি রাজা হতে চাই,
তাহলে তুমি এ বিষয়ে কি বলতে চাও? ডংও বলে, আমি হলাম নিরপেক্ষ, রাজ্যের মানুষ যাকে চাইবে সেই রাজা হবে। আর এখন রাজ্যের মানুষ আপনাকে রাজ্যের দায়িত্বে চাচ্ছে না, তাই আপনার উচিত রাজ্যের দায়িত্ব থেকে সরে যাওয়া, মানে প্রিন্স রিজেন্ট পদ থেকে পদত্যাগ করা। তো এখান থেকে সিন আমাদেরকে 5 দিন আগে নিয়ে যাওয়া হয়, যেখানে ওই মেড এসেছিল ডঙ্গুর সাথে কথা বলতে। মূলত ডঙ্গু ওই মেয়েটিকে ডেকেছিল কারণ ওই ফরেন্সিক রিপোর্টের পাশাপাশি ওখানে ওই মেয়েদের বিরুদ্ধেও অনেক প্রমাণ ছিল যে ওই মেয়েডি ইয়ানকে মারার জন্য ইয়ানের ওয়াইনের পাত্রের ভিতরে ডিগোসিন ওষুধ মিশিয়ে দিয়েছিল। সাথে এটাও লেখা ছিল যে ওই মেয়েদের ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে চিকিৎসার জন্য অনেক টাকাও প্রয়োজন ছিল, এবং সেই চিকিৎসার সমস্ত টাকার ভার বহন করেছে রাজমাতার বাবা, মানে গংসুন। তো সব সন্দেহ এখন রাজমাতা এবং গংসুনের উপরেই পড়ে। তাছাড়া ওই মেয়েটকেও তো রাজমাতায় গুপ্তচর হিসেবে পাঠিয়েছিল। মেয়েটি এখানে জবানবন্দি দেয়, যেটা ডংউ রেকর্ড করে নেয়, যেখানে ওই মেয়েট বলছিল, আমাকে শুধু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি সেই অনুযায়ী কাজ করেছি শুধুমাত্র নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য, এছাড়া আমি আর কিছু জানি না। তো যাই হোক, এই সকল প্রমাণ নিয়ে ডংউ এরপর সোজাসুজি রাজমাতার কাছে যায়। রাজমাতা রেগে যায় এবং বলে, তার মানে তুমি এখন আমার বাবাকে সন্দেহ করছো? ডংউ বলে, শুধু আপনার বাবাকে নয়, বরং আপনাকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। এটা শুনে রাজমাতা আরও রেগে যায়। এমন সময় রাজমাতার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে ইয়ান সেখানে আসে, যেটাতে ডংউ কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রাজমাতার মাথা আরও বেশি খারাপ হয়ে যায়। ডংউ বাইরে বের হলে ইয়ান ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কিসের জন্য এসেছিলে? ডংউ বলে, আসলে রাজ্যের বিষয়ে কিছু আলোচনা ছিল, সেই জন্য এসেছিলাম। এটা বলে ওখান থেকে চলে যায়। তো ইয়ানের পরে কথা বলার জন্য রাজমাতার কাছে যায়, তবে রাজমাতা তখন এতটাই চিন্তায় ছিল যে ইয়ানের কোনো কথাই তার মনোযোগ ছিল না। ইয়ান এতে জিজ্ঞেস করে, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছেন? রাজমাতা বলে, না, আমি শুনলাম তুমি নাকি হিজুর জন্য প্যালেসে থাকা সকল গার্ড, সকল মেডদের পাল্টে দিচ্ছ। ওই সকল ইনোসেন্ট মেডদের আবার কি দোষ ছিল বলো তো, যে ওদেরকে তুমি সরিয়ে দিলে? ইয়ান বলে, সবার আগে আমার কাছে হিজুর সেফটিটা। অন্যদিকে ডংউ বেরোতে গেলে ওর সাথে হিজু দেখা হয়ে যায়। ডংউ জিজ্ঞাসা করতেই যাবে ডক্টর কি বলেছে, তার আগেই হিজু ওকে চুপ করিয়ে দেয় এবং বলে, এই একই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে, তুমিও প্লিজ এটা বলো না। ম্যাডাম চই তখন ডংউকে বলে, আসলে প্রিন্স ইয়ান মিস হিজুর অনেক বেশি খেয়াল রাখছে, কোনো রকম সমস্যাই হতে দিচ্ছে না। তাদের মধ্যে এই ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে তারা খুব তাড়াতাড়ি একটা উত্তরাধিকারী আমাদেরকে উপহার হিসেবে দেবে। এসব শুনে হিজু অনেকটা এম্বারেসড হয়ে যায় এবং ডংউকে নিয়ে কথা বলার জন্য সাইডে চলে যায়। হিজু ডংউকে বলে, ম্যাডাম চোয়ের ওরকম কথায় তুমি কান দিও না, তুমি তো জানোই যে আমাদের বিয়েটা শুধু একটা কন্ট্রাক্ট। ডংউ তাচ্ছিল্য করে বলে, তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো? হিজু অবাক হয়ে বলে, কি বলতে চাইছো তুমি? তবে তার মধ্যেই সেখানে ডংউর সহকারী চলে আসে এবং ডংউকে কাজের জন্য চলে যেতে হয়। হিজু বলে, তোমার সাথে কিছু কথা ছিল, আমি পরে তোমাকে ফোন করে নেব। অন্যদিকে রাজমাতাকে আমরা দেখতে পাই যে তাড়াহুড়ো করে গাড়িতে করে নিজের বাবার কাছে চলে আসে এবং রেগে গিয়ে ডংউর দেওয়া সেই সমস্ত প্রমাণ নিজের বাবাকে দেয়। গংসুন অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? রাজমাতা রেগে জিজ্ঞেস করে, আপনি সত্যি করে বলুন তো যে আপনি কি প্রিন্স ইয়ানকে মারতে চেয়েছিলেন? গংসুন তখন সেই ফাইলগুলো খুলে দেখে, যেখানে তার বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল। গংসুন ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এসব তোমাকে কে দিয়েছে? রাজমাতা বলে, সেসব কথা বাদ দিন, আগে এটা বলুন, এটা কি সত্যি আপনি সত্যি কি ইয়ানকে মারার চেষ্টা করেছিলেন? গংসুন এবার রেগে বলে, তাছাড়া আর কি করতাম? ইয়ানকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে, কারণ আজ শুধু ইয়ান এটুকু জানতে পেরেছে যে ওর ভাই ওর জন্য রাজা হওয়ার যে ডিক্রিটা জারি করেছিল তুমি সেটা পুড়িয়ে দিয়েছো। তবে কাল যদি এটাও জানতে পারে যে ওর ভাই যে আগুনে পুড়ে মারা গেছে সেটাও তুমি দিয়েছিলে। আমি যা করেছি তোমার সেফটির জন্য করেছি। রাজমাতা এবার চুপ হয়ে যায় এবং বলে, কিন্তু গংসুনকে থামিয়ে দেয় এবং বলে, আমি জানি তুমি কি বলবে, আমি ইচ্ছা করে আগুনটা লাগাইনি, কিন্তু লাগিয়েছো তো। আর এসব জানাজানি হলে তোমার কত বড় ক্ষতি হতে পারে তুমি চিন্তা করেছো? তাই ইয়ানকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে। তার আগে তুমি এটা বলো, এই সকল প্রমাণ কে দিয়েছে তোমাকে? এবার এই সকল প্রমাণ তো ডংউই দিয়েছিল,
তো রাজমাতা এখানে কি বলে তা আমাদেরকে দেখানো হয় না। রাজমাতা এরপর সোজাসুজি ডঙ্গুর প্যালেসে চলে আসে, যেখানে আমরা হিজুকেও দেখতে পাই। ও মূলত ডঙ্গুর সাথে দেখা করতে এসেছিল। রাজমাতাকে দেখেও কথা বলতে গেলে রাজমাতা ওকে ইগনোর করে চলে যায়। এদিকে কেবিনের ভিতরে ডঙ্গু চুপচাপ বসেছিল। তখন ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, রাজমাতা আপনার সাথে দেখা করতে চাই। আবার অন্যদিকে হিজু তখন ওকে কল করে, তবে ডঙ্গু কল রিসিভ করে না। সিন এখানেই কাট হলে ডঙ্গুকে দেখা যায় যে নিজের বাবার সমাধির কাছে এসেছিল। তো ডঙ্গুর বাবাও ছিল আগের একজন প্রাইম মিনিস্টার, যাকে কিনা যুগের সেরা প্রাইম মিনিস্টারও বলা হয়। তো রাজমাতা তখন ওকে জিজ্ঞেস করে, দেশের সেরা প্রাইম মিনিস্টারের ছেলে হতে পেরে তোমার অনুভূতি কেমন? ডঙ্গু পাল্টাভাবে জিজ্ঞেস করে, দেশের সব থেকে খারাপ মিনিস্টারের মেয়ে হয়ে আপনার অনুভূতি কেমন? এটা শুনে রাজমাতা হাসে আর বলে, তুমি কি আমাকে খোঁচা দিলে? রাজমাতা বলে, তবে তুমি একটা কথা বলো, তুমি তো আমাদের বিরুদ্ধে সকল প্রমাণ পেয়েই গেছো, তবে তুমি প্রিন্স ইয়ানের কাছে না গিয়ে আমার কাছে কেন এসেছিলে প্রমাণ নিয়ে? তুমি কি কোনোভাবে হিজুকে পছন্দ করো? ডঙ্গু এর কোনো উত্তর দেয় না। তবে রাজমাতা খুব ভালো করেই বুঝতে পারে যে ডঙ্গু হিজুকে পছন্দ করে। আর এই সুযোগের ফায়দা তুলে রাজমাতা তখন হিজু এবং ইয়ানের ম্যারেজ কন্ট্রাক্টটা ডঙ্গুর সামনে বের করে এবং বলে, তুমি সবার সামনে এই কন্ট্রাক্টের বিষয়টা লিক করে দেবে। ডঙ্গু বলে, আর আমি এটা কেন করব? রাজমাতা বলে, আমি তোমার ভালোর জন্যই বলছি, কারণ তুমি তো হিজুকে চাও, হিজুকে নিজের করে পেতে চাও। আর তাছাড়া ইয়ানের সাথে থাকলে হিজুর কোনোদিন ভালো তো হবেই না, উল্টো এভাবে বিপদে পড়তেই থাকবে। তাই হিজুকে বাঁচানোর জন্য হলেও তোমার উচিত ওকে ইয়ানের থেকে আলাদা করা, আর এটাই একমাত্র উপায় ওদের দুজনকে আলাদা করার। রাজমাতার কথাগুলো শুনে ডঙ্গু এবার ভাবতে থাকে যে যখনই হিজু ইয়ানের বিষয়ে কথা বলে তখনই ওর মুখে আপনা আপনি একটা হাসি চলে আসে। এ থেকে স্পষ্ট বোঝা যায় হিজু ইয়ানের প্রতি দুর্বল হচ্ছে। তো এই সময় এসে হিজুকে যদিও পেতে চায় তাহলে তাড়াতাড়ি ওদেরকে আলাদা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। রাজমাতা তখন আর কথা না বাড়িয়ে ডঙ্গুর হাতে কন্ট্রাক্টটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সব কিছু ভেবে ডঙ্গু নিজের সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিজের বাবার দেওয়া ব্রেসলেটটি খুলে বাবার সমাধির উপরে রেখে দেয়, কারণ ডঙ্গু জানে ও যেটা করতে যাচ্ছে সেটা এক ধরনের অপরাধ, সেটা এক ধরনের ভিলেনগিরি। তবে নিজের বাবার দেওয়া শেষ উপহারটা পরে ও এই অপরাধ করতে চায় না। তো এখান থেকে আমরা বুঝতে পারি ডঙ্গুই মূলত সেই ম্যারেজ কন্ট্রাক্টটা লিক করে দিয়েছিল। সিন বর্তমানে চলে আসে। ইয়ান ডঙ্গুকে জিজ্ঞেস করে, তো তুমি এটা চাচ্ছ যে আমি রিজেন্ট পদ থেকে পদত্যাগ করে দিই? ডঙ্গু বলে, হ্যাঁ, কারণ আমি রাজ পরিবারকে প্রোটেক্ট করতে চাই। ইয়ান বলে, তার মানে তোমার কি মনে হয় যে আমি রাজ পরিবারের ক্ষতি করছি? ডঙ্গু বলে, যতক্ষণ আপনি রাজ্যের দায়িত্বে থাকবেন ততক্ষণ রাজ পরিবার আর আপনি একই। এখন আপনার যদি কোনো ক্ষতি হয় তাহলে রাজ পরিবারেরও ক্ষতি হবে, এটা স্বাভাবিক। তাই আমি চাই না যে আপনার জন্য রাজ পরিবারের ক্ষতি হোক, এজন্যই আপনার পদত্যাগ করে নেওয়া ভালো। তো এদিকে জয়হুন হিজুকে সবকিছু জানায় এবং বলে যে প্রাইম মিনিস্টার ডঙ্গু নিজে চাচ্ছে যাতে প্রিন্স ইয়ান রিজেন্ট পদ থেকে পদত্যাগ করুক। আমি তো ওনাকে বিশ্বাস করেছিলাম, তবে উনি যে এভাবে পিছন থেকে ছুরি মারবে তা কে জানতো? হিজু সব শুনে অবাক হয়। তখন সেখানে ম্যাডাম চই এসে হিজুকে বলে, রাজমাতা তোমার সাথে কথা বলতে চায়। এতে হিজু রাজমাতার সাথে দেখা করতে চলে আসে। রাজমাতা তখন বলে, আজ ইয়ানের যে অবস্থা তার জন্য তুমি দায়ী। তো বলো তোমার কেমন অনুভূতি একজন গ্র্যান্ড প্রিন্সের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে? হিজু এটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর হেসে বলে, আপনি কি কন্ট্রাক্টটা ঠিকমতো পড়েননি? ইয়ান নিজেই রাজি হয়েছিল আমাকে বিয়ে করতে এবং বিয়ে করে কন্ট্রাক্টে 3 বছর আমার সাথে থাকতে চেয়েছিল, তাই আমিও আর মানা করিনি, রাজি হয়ে গেছি। এগুলো বলেই হিজু বাইরে বেরিয়ে আসে। তবে রাজমাতার ওই কথাগুলো ওকে ভীষণ হার্ট করেছিল যে হিজুর জন্য নাকি ইয়ানের এই অবস্থা। ওদিকে হেজং এসে ইয়ানকে কনফার্ম করে যে ওকে এখন কিং ইউন ডেকেছে এবং সম্ভবত সেখানে গংসুনও হাজির আছে। ওদিকে দেখা যায় সত্যি সত্যি গংসুন ইউনের সাথে দেখা করতে এসেছিল। গংসুন এখানে ইউনকে বোঝানোর চেষ্টা করছিল যে ইয়ান খারাপ আর ইয়ান ওকে মারতে চায়। তবে নিজের আঙ্কেলের বিরুদ্ধে সব কথা ইউনের একদমই ভালো লাগে না। ইউন কিছু বলতে যাবে তখন তো গংসুন রেগে গিয়ে ওকে ধমক দিয়ে ওঠে। এইটুকু বাচ্চা এত জোরে ধমক শুনে অনেক বেশি কান্না শুরু করে। তখনই সেখানে ইয়ান চলে আসে। এবার নিজের ভাতিজাকে এভাবে কান্না করতে দেখে ইয়ানের মাথায় তো রক্ত উঠে যায়।
ইয়ান সোজা গিয়ে গংসুনের গলা চেপে ধরে। শব্দ শুনে সকল সার্ভেন্টরা সেখানে চলে আসে এবং ইয়ুনকে তাড়াতাড়ি বাইরে নিয়ে যায়। এদিকে ইয়ান তো অনেক শক্ত করে গংসুনের গলা চেপে ধরেছিল, তবে গংসুনের তেজও একেবারেই কমছিল না। ততক্ষণে সেখানে হিজু এবং চৈহুন পৌঁছে যায়। হিজু ইয়ানকে থামতে বলে, তবে ইয়ান থামে না এবং গংসুনের গলা আরও শক্ত করে চেপে বলে, আপনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন তাই না? আপনি যদি আর কখনো আমার ভাতিজার সাথে এভাবে কথা বলেন তাহলে আপনাকে আমি দেখে নেব। এটা বলেই ইয়ান ওনাকে ছেড়ে দেয় এবং হিজুর সাথে বাইরে বেরিয়ে আসে, যেখানে ইয়ুন এখনও কান্না করছিল। ইয়ুনকে এভাবে কাঁদতে দেখে ইয়ানের আগের কথা মনে পড়ে যায়। সিন তখন চলে যায় 3 বছর আগে, যেখানে ইয়ান তো এসেছিল রাজমাতার সাথে কথা বলতে। আর এটা সেদিন ছিল যেদিন আগুনের ওই ঘটনাটা ঘটেছিল। রাজমাতা তখন রাজার সাথে কথা বলছিল এবং ইয়ুনও সেখানেই ছিল। ইয়ুনকে এখানে দেখে ইয়ান তখন বাইরে বসেই অপেক্ষা করছিল এবং ইয়ুনের সাথে খেলা করছিল। তখন ও ভিতর থেকে রাজমাতা এবং নিজের ভাইয়ের ঝগড়ার আওয়াজ পায় এবং সব কিছু স্পষ্ট শুনতে পায় যে ওর ভাই ওকে রাজ্য দিয়ে দিতে চায়, যার কারণে রাজমাতা ওর ভাইয়ের উপরে রাগ দেখাচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি ইয়ান কি করে সেই ডিক্রির বিষয়ে জানলো। তো ঝগড়াঝাটির আওয়াজ শুনে ইয়ান ইয়ুনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। সিন বর্তমানে চলে আসে। ইয়ুন কান্না করতে করতে ইয়ানের কাছে যায়। ইয়ান তখন ওকে জড়িয়ে ধরে আবারও সান্ত্বনা দেয়। দূর থেকে হিজু ওদেরকে দেখতে থাকে। তো পরে দেখা যায় ওরা দুজন রুমের ভিতরে ফিরে আসে। হিজু জিজ্ঞেস করে, তুমি কি কোনো কারণে আমাকে ভুল বুঝেছো? ইয়ানের কোনো উত্তর না দিয়ে ওকে সরি বলে। হিজু জিজ্ঞেস করে কেন? ইয়ান বলে, আমার কারণে এরকম অস্বস্তিকর পরিবেশে তোমাকে পড়তে হলো। গংসুনের উপরে হাত তোলা আমার উচিত হয়নি, তবে ওটা আমার জন্য অস্বস্তিকর নয়, বরং আমি এতে খুশি হয়েছি। তোমার উচিত ফাইট ব্যাক করা, কারোর কথায় চুপ থাকা না, বরং সবার মুখের উপরে কথা ছুঁড়ে মারা। বলে হিজু সেখান থেকে চলে যায়। হিজুর মুখে এমন কথা শুনে ইয়ান অনেক খুশি হয়, কারণ এই প্রথম ওকে কেউ সাপোর্ট করছে। অন্যদিকে হেজং এবং চৈহুনকে দেখা যায়। হেজং জিজ্ঞেস করে, তো পছন্দ কি বলো? চৈহুন বলে, আমার পছন্দ? আমি তো ফুল পছন্দ করি। হেজং বলে, আমি তোমার পছন্দের কথা নয়, বরং ইয়ানের পছন্দের কথা জিজ্ঞেস করেছি। চৈহুন এতে একটু অপ্রস্তুত হয়ে যায় এবং বলে, ও আচ্ছা, তো তুমি আগে বলবে তো। আসলে হেজং যেহেতু এখন ইয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাই এখন ও ইয়ানের পছন্দ সম্পর্কে জেনে নিতে চাচ্ছে। তারপরও চৈহুন একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করে, যখন তুমি হিজু ম্যাডামের হয়ে কাজ করতে তখনও কি এই বিষয়গুলো খেয়াল রাখতে? হেজং বলে, হ্যাঁ, নর্মালি সব বিষয়ে খেয়াল রাখি। এটা শুনে চৈহুন একটু স্বস্তি পায় এবং হঠাৎ করে জিজ্ঞেস করে ওঠে, তো হেজং, তুমি বলো তোমার কি পছন্দ? এই প্রথম চৈহুন হেজংকে নাম ধরে ডাকলো, এতদিনও মিস বলে ডাকতো, যেটাতে হেজং একটু অবাক হওয়ার সাথে সাথে একটু অস্বস্তিতে পড়ে যায়। এটা বুঝতে পেরে চৈহুন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পাই চৈহুন সেখান থেকে চলে গেলে হেজং তো মনে মনে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। অন্যদিকে সারাদিনের ক্লান্তি ভুলে ইয়ান একটু ঘুমিয়েছিল। তখন হিজু ওর পাশে আসে এবং আলতো করে ওর কপালে টাচ করে। হিজুর মনে পড়ে যে বারবার কিভাবে ইয়ান ওকে প্রোটেক্ট করে, কিভাবে ইয়ান ওর পাশে দাঁড়ায়। এগুলো ভেবেই ও ইয়ানের দিকে অনেক মায়া নিয়ে তাকিয়ে থাকে। এরপর আমাদেরকে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে তেজু অনেক হন্তদন্ত হয়ে হিজুকে কল করে এবং সব কিছু নিয়ে হিজুর উপরে রাগ দেখাতে থাকে। তবে হিজু তো ওর কথায় পাত্তাই দেয় না। তেজু বলে, বাবা তোমাকে শিগগিরই ডেকে পাঠিয়েছে, সে তোমার সাথে কথা বলতে চায়। এবার কথা শুনে হিজু একটু নরম হয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তখন ইয়ান সেখানে আসে এবং হিজুকে বলে, আমিও তোমার সাথে যাব। তবে হিজু ওকে মানা করে এবং বলে, এটা সিম্পল একটা ম্যাটার, আমি সামলে নেব। এগুলো বলে ও কোনো মতে ইয়ানকে সেখান থেকে কাজে পাঠিয়ে দেয়। এরপর হিজু গাড়ি নিয়ে চৈহুনকে সাথে করে বেরিয়ে পড়ে। তবে ও নিজের বাবার সাথে দেখা করার আগে সোজা ডঙুর সাথে দেখা করতে যায়। ডঙু ওকে এখানে দেখে অবাক হয়। হিজু নিজের ছলছল চোখে ডঙুকে জিজ্ঞেস করে, তুমি তো দেখতেই পাচ্ছ অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, তবে আমি চেয়েও কিছু করতে পারছি না। তুমি আমাকে কোনো উপায় বলো যে আমি কি করতে পারি। ডঙু বলে, এখানে তোমার তো কিছু করার নেই, আমি তোমার সেফটি নিয়ে চিন্তায় আছি। হিজু বলে, আমি এখানে আমার সেফটির বিষয়ে কথা বলতে আসিনি, আর আমার সেফটি নিয়ে তোমাকেও মাথা ঘামাতে হবে না। তুমি শুধু এটুকু বলো যে আমি ইয়ানের জন্য কি করতে পারি। ডঙু এবার রেগে যায় এবং বলে, তোমাদের বিয়েটা তো শুধু একটা কন্ট্রাক্ট, তবে তুমি এমন ভাব করছো যে ইয়ান তোমার জন্য সব কিছু।
ইয়ানকে কি ভালোবেসে ফেলেছো? হিজু এটা শুনে কিছুক্ষণ চুপ থাকে এবং বলে, হ্যাঁ, আমার মনে হয় আমি সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা শুনে ডং ও তার ছেলের একটা হাসি হাসে। তো এরপর হিজু বাইরে বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি যে হিজু ডংয়ের কাছ থেকে তেমন কোনো হেল্প পায়নি। তো এরপরই হিজু সেখান থেকে সোজা নিজের বাবার বাড়িতে চলে আসে এবং আসার সাথে সাথেই হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তেজু এবং দায়ং এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, সব তুমি কি করছো? হিজুকে এরকম অসহায় অবস্থায় প্রথমবার সবাই দেখছে। হিজু তখন নিজের বাবার কাছে রিকোয়েস্ট করে আর বলে, আমার খুব বড় ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি এমন ভুল আর কখনোই করব না, কিন্তু আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। আমি কথা দিচ্ছি এটাই শেষবারের মতো, এইবারের মতো আমাকে সাহায্য করে দিন। আমি সব কিছু আগের মতো ঠিক করতে চাই, তবে আমি জানি না যে কিভাবে ঠিক করব। হিজুর বাবা বলে, তুমি একটা সামান্য বিষয় ঠিক করতে পারছো না আর তুমি নিজেকে কিনা বিজনেস ওম্যান দাবি করো? তো বলো, তুমি এখানে কার জন্য হেল্প চাইতে এসেছো? নিজের জন্য নাকি প্রিন্স ইয়ানের জন্য? অন্যদিকে দেখা যায় হেজং এসে ইয়ানকে ইনফর্ম করে যে সকল মিনিস্টাররা চায় যে ইয়ান এখন নিজের অফিসিয়াল ডিউটি বন্ধ করুক, কারণ কেউ এখন আর চায় না যে ইয়ান রাজপ্রাসাদের কাজের সাথে যুক্ত থাকুক। ইয়ান এতে দীর্ঘশ্বাস ফেলে এবং হিজুকে এই বিষয়ে জানাতে নিষেধ করে। তো এর কিছুক্ষণ পরে দেখা যায় হিজু অনেক মন খারাপ করে ফিরে আসে। ইয়ান ওকে দেখে জিজ্ঞেস করে, তো তোমার বাবা কি বলল? হিজু এতে কোনো কথা না বলে সোজা গিয়ে ইয়ানকে জড়িয়ে ধরে, যেটাতে ইয়ান অনেক খুশি হয়ে যায় এবং ও হিজুকে জড়িয়ে ধরে। হিজু তখন ইয়ানের দিকে তাকায় এবং বলে, হানি, চলো আমরা ডিভোর্স নিয়ে নিই। এটা শুনে ইয়ানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে যে হিজু এসব কি বলছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। হিজুর বাবা ওকে জিজ্ঞেস করে, তো তুমি এখানে কার জন্য হেল্প চাইতে এসেছো, নিজের জন্য নাকি প্রিন্স ইয়ানের জন্য? উত্তরে হিজু বলে, আমি নিজেকে নিজে সেভ করতে পারি, আমার কারো দরকার নেই। আমি আসলেই প্রিন্স ইয়ানের জন্য হেল্প চাইতে এখানে এসেছি। তো এখানেই আজকের পার্টটি শেষ হয়ে যায়। দেখা হবে পরের পার্টে। তবে হ্যাঁ, পরের পার্টটি তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বাই।